আপনারা লক্ষ্য করেছেন এ সরকার এখন ক্ষমতায় বসেছে, প্রায় 10 মাসে একটি সংস্কারও তারা করতে পারেনি। আপনারা দেখেছেন 70,000 কোটি টাকার উপরে রাজস্ব ঘাটতি। এলজিআরডি মন্ত্রী কোন একটি সিটি কর্পোরেশনে ফাংশন চালু করতে পারেনি। যোগাযোগ মন্ত্রী যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে পারে নাই। বাণিজ্য মন্ত্রী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে পারে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা ঠিক করতে পারে নাই। মৌলিক কাজগুলো বাদ দিয়ে করিডোর ইস্যু কেন আসে? প্রকৃতপক্ষে করিডোর, সেন্ট মার্টিন, পার্বত্য চট্টগ্রাম ইস্যু এবং ডিপি ওয়ার্ল্ডকে যে চট্টগ্রাম পোর্ট দেওয়া হচ্ছে তা একই সূত্রে গাঁথা। সেটা হচ্ছে সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করা। আপনারা দেখেছেন কুকি চীনের 20,000 পোশাক প্রশাসন জব্দ করেছে। আমাদের দৃষ্টিতে 45,000 আরাকান আর্মিতে 45,000 সৈন্য আছে। এখন করিডোরের নাম পরিবর্তন করে বলা হচ্ছে পাথওয়ে। আমার কথা হচ্ছে, আমরা যেভাবেই করিডোরের কথা বলি বা একটা চ্যানেলের কথা বলি, এটা টেকসই কোনো সমাধান নয় রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের আপাতত সমাধান হবে যদি জাতিসংঘের অনুমোদনে বাংলাদেশ আর্মি বার্মাতে একটি বাফার জোন তৈরি করে দেয়। সেখানে রোহিঙ্গারা নিরাপদে সম্মানের সাথে থাকতে পারবে। নতুবা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদে বিশ্বাসী আরাকান আর্মির দ্বারা দেশ যদি স্বাধীন হয় আরাকান, সেখানে কখনোই আমাদের রোহিঙ্গা মুসলমানরা নিরাপদ থাকতে পারে না। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে, চট্টগ্রাম পোর্টকে দেওয়া হচ্ছে বিদেশিদের হাতে। ডিপি ওয়ার্ল্ডের কথা শুনেছেন, সেখানে ইসরায়েলের পার্টিসিপেট আছে। এখন এখানে পোর্ট যদি পরিচালনার দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয়, তারাই নাশকতা করে বলবে আমাদের লোকজনই নিরাপত্তার জন্য আমাদের দেশ থেকে সিকিউরিটি ফোর্স আসবে। তখন চুক্তি রক্ষা করতে যে বাংলাদেশ সরকারের কিছুই করার থাকবে না। আপনারা জানেন পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটি খ্রিস্টান স্টেট করার চক্রান্ত চলছে। কুকি চীন যে কাজটি করে আসছে বহু আগ থেকে, তারা বনি ইসরায়েলের একটি হারানো গোষ্ঠীর বংশধর। আর বহু আগ থেকে 2007 সালেই জাতিসংঘ তাদেরকে উপজাতি নয় আদিবাসী বলতে চেয়েছে। এই যে আদিবাসী বলার উদ্দেশ্য হচ্ছে আস্তে আস্তে তাদের স্বায়ত্তশাসন দেওয়া হবে, তারপর তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে সব কাজগুলো করার দায়িত্ব ঠিকাদারি কি ইউনূস সাহেবের সরকার নিল কি না, প্রশ্ন আবার। নতুবা নিরাপত্তা উপদেষ্টা বিদেশ থেকে আমদানি করার কি দরকার ছিল? বাংলাদেশে কি নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করার কেউ ছিল না? ডক্টর খলিলকে কেন আমদানি করা হলো? তিনি তো রক্ত মাংস আলো বাতাস একজন মার্কিন লোক। বলেছেন তিনি বাংলাদেশের জাতীয়তা বাংলাদেশি, কিন্তু এটা তিনি স্পষ্ট প্রমাণ দিতে পারেন নাই। আমরা কি পারতাম না? বর্তমান সরকার তো ইচ্ছে করলেই পারত। বাংলাদেশের সাবেক কোন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, দেশপ্রেমিক, যার মধ্যে ভারতের দালালিও নাই, মার্কিন দালালিও নাই, এরকম সাবেক কোনো কর্মকর্তাকে যদি নিরাপত্তা উপদেষ্টা দেওয়া হতো, তাহলে বর্তমান সরকারের সাথে সেনাবাহিনীর দূরত্ব বাড়ত না আমি মনে করি। তাহলে সরকারের সাথে যে দূরত্ব সৃষ্টি করেছে সরকার, এটাও পরিকল্পিত। কিছু বুইফোর দল মাঠে নেমেছে, যে দলের সদস্য নাই, সভাপতি, সেক্রেটারি আর দারওয়ান। এইরকম ছোট্ট বুইফোর সংগঠন সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করে। তাহলে খুঁটির জোরটা কোথায়? খুঁটির জোর হচ্ছে স্টেট ডিপার্টমেন্টে। নতুবা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস সেই কথিত ব্যারিস্টার কোথায় পেয়েছে? খুঁটির জোরটা তো স্টেট ডিপার্টমেন্টে। আমরা স্পষ্ট সেনাবাহিনীকে বলছি, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় যদি আপনারা অতন্দ্র প্রহরীর ভূমিকায় মাঠে নামেন, কোটি কোটি মুসলমান আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাত্মতা ঘোষণা করবে। আপনারা বিচলিত হবেন না, তবে ইসলামের স্বার্থের বিরুদ্ধে কিছু হতে পারবে না। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কোনো বাধা দেওয়া যাবে না। বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ সমুন্নত রাখার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বললে ট্যাগিং করা হয়, এটা ফেসিবাদের দোসর, এটা ভারতের রয়ের এজেন্ট। কি নির্লজ্জ! আমাদের চরিত্রের কতটা অবনতি ঘটেছে। যাকে তাকে আপনি ভারতের এজেন্ট বানিয়ে দিচ্ছেন। 5ই আগস্ট যদি সেনাবাহিনী ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা না করত, অভ্যুত্থান সম্ভব হতো না। এখন পর্যন্ত যদি সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতা না থাকতো, সরকারের পক্ষে টিকে থাকাও সম্ভব হতো না।
অতএব পরিকল্পিতভাবে আপনি দেখুন দেশের সবগুলো সেক্টর অচল হয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেনাবাহিনীও যদি প্রশ্নবিদ্ধ হয়ে যায় বাংলাদেশ একটা প্যারালাইজড স্টেট হয়ে যাবে। তখনই সাম্রাজ্যবাদীরা বাংলাদেশে আসার সুযোগ পাবে আর তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে পারবে। আমি সুস্পষ্টভাবে বলবো, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ইসলামপন্থী, ডানপন্থী, দেশপ্রেমিক সবাই এক মঞ্চে আসতে হবে। আসার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা যদি না থাকে তাহলে সংস্কারই কি হবে, নির্বাচনই কি হবে? এখন কেউ স্লোগান দিচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, কেউ বলে আগে নির্বাচন পরে সংস্কার। আমি বলি আগে স্বাধীনতা, তারপর সংস্কার এবং নির্বাচন। স্বাধীনতায় যদি বিপন্ন হয়ে যায় তাহলে আর এখানে সংস্কারের কোনো সুযোগ থাকে না, নির্বাচনের কোনো সুযোগ আসে না। আমি এই স্টুডেন্ট ফর সভারেন্টিকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি এখানে হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব আছেন, ওনার মাধ্যমে আমি আবারও বলছি আজকে যে হেফাজত ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন হলেও বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে তাদেরকে, কারণ তাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই। তারা যা করবে দিনের স্বার্থে, যা করবে উম্মাহের স্বার্থে, যা করবে দেশের স্বার্থে। এবং অন্য যারা আছে ইসলামপন্থী, দেশপ্রেমিক, ডানপন্থী সকলকেই অন্ধভাবে বর্তমান সরকারকে সমর্থন না করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে দেশ বিরোধী যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সরকারকে বাধা দিতে হবে। আমি একটি কথা বলে বিদায় নিচ্ছি, বাংলাদেশে ভারত পন্থাও চলবে না, পাকিস্তান পন্থাও চলবে না, মার্কিন পন্থাও চলবে না। আরেকটি কথা বলছি, ভারতের দালালি যারা করবে তাদেরকে নির্বাসিত করতে হবে, সাম্রাজ্যবাদীর দালালদেরকে নির্বাসিত করতে হবে। ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক যারা, ওইসব যোগ্য নেতৃত্বের হাতে বাংলাদেশের নিয়ন্ত্রণ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এরপরে পুরো চুক্তিতে কি থাকে, সমঝোতায় কি থাকে, পুরো জিনিসটা জনগণকে জানাতে হয়। কিন্তু এখন তো সংসদ নেই, এখন তাহলে তর্ক বিতর্ক কার সাথে করবে? সেই ক্ষেত্রে আমরা বলেছি এই জিনিসটা জনগণের সাথে বসতে হবে। অ্যাকচুয়ালি যারা স্টেক হোল্ডার আছে, দায়িত্বশীল রাজনৈতিক দল এবং অরাজনৈতিক যে সংগঠনগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, বিশেষ করে সার্বভৌমত্ব নিয়ে যারা কাজ করে তাদের সাথে আলোচনা করতেই হবে। এবং বিগত সরকারের সময় আমরা দেখেছি বিগত সরকার ভারতের সাথে অনেক চুক্তি সমঝোতা করেছিল, সেই চুক্তি সমঝোতাগুলো নিয়ে অনেক বিতর্ক ছিল। এবং সেই চুক্তিতে কি ছিল, সমঝোতায় কি ছিল, আমরা বারবার প্রকাশ করতে বলেছিলাম। এখনো আমরা জানি না সেই চুক্তিগুলো কি ছিল, সমঝোতাগুলো কি ছিল। এখনো আসলে বর্তমান নতুন সরকার আসার পরে, অন্তর্বর্তী সরকার আসার পরে সেগুলো কিন্তু প্রকাশ করা হয় নাই। যদিও আমরা বারবার বলে যাচ্ছি সেগুলো প্রকাশ করতে হবে, কি ছিল সেই চুক্তি, কি ছিল সেই সমঝোতা। তো আমরা সরকারকে বলতে চাই এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে এই আমাদের বন্দর যে বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে পরিচালনার ভার দিতে চাচ্ছে। আরেকটা হচ্ছে যে চ্যানেলের কথা বলা হচ্ছে, এখন করিডোর নাম্বার দিয়ে চ্যানেলের কথা বলা হচ্ছে। এই চ্যানেলটায় কি চুক্তি, কিসের ভিত্তিতে, শুরুটা কি, শেষটা কি হবে, শেষ পরিণতি কি হবে, কার সাথে কি কি চুক্তিতে এগুলো দিচ্ছে, এগুলো জনগণকে জানাতে হবে, প্রকাশ করতে হবে। আগের সরকারের মতো কোনোভাবেই লুকানো যাবে না। কোনো চুক্তি, কোনো সমঝোতায় কি থাকবে এটা গোপন রাখবে, এটা পারবে না, এটা সম্ভব না। সো এখানে করিডোর বা চ্যানেলের যে বিষয়টা বলা হচ্ছে, চ্যানেলের বিষয়টা, এইটার ব্যাপারে কি আলোচনা হচ্ছে এবং কিসের ভিত্তিতে শুরুটা কিভাবে হবে, শেষটা কিভাবে হবে, সরকারের পরিকল্পনা জনগণকে জানাক। একই সাথে আপনার চট্টগ্রাম বন্দরের সবচেয়ে লাভজনক যে নিউমোরিং যে টার্মিনালটা আছে, এইটা যে বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে দিচ্ছে, সেইখানে আসলে কি চুক্তি থাকছে, কিসের ভিত্তিতে দিচ্ছে, এই বিষয়গুলো প্রকাশ করতে হবে আগে। ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত পরের বিষয়, আগে আলোচনাটা তুলতে হবে এবং কিসের ভিত্তিতে দিবে এটা আলোচনাটা, এই জিনিসগুলো প্রকাশ করতে হবে। এখন এই যে বন্দরের যে বিষয়টা, বন্দরে কিন্তু আপনি দেখবেন ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাত ভিত্তিক একটা টার্মিনাল অপারেটর কোম্পানি হলেও এটার সাথে ইসরায়েলের সাথে একাধিক সমঝোতা আছে, চুক্তি আছে। আপনি ডিপি ওয়ার্ল্ডের ওয়েবসাইটের মধ্যে আছে দেখবেন,
এরপরে আপনি মানে টাইমস অফ ইসরায়েল সহ অনেক পত্রিকা, ইসরায়েলের পত্রিকাগুলো আপনি দেখবেন যেখানে তাদের চুক্তির বিষয়গুলো আছে, সমঝোতার বিষয়গুলো আছে। একই সাথে ইউএস এর সাথে অনেকগুলো তাদের চুক্তি সমঝোতা আছে। তো বিষয়টা হলো বাংলাদেশে ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই। একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে থাকলেও নৌপথে অ্যাকচুয়ালি যুক্তরাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক দেখা যায় না। এমনকি আপনারা জানেন এর আগেও আমেরিকান জাহাজ, যুদ্ধ জাহাজ বাংলাদেশে আসতে চেয়েছিল, বাংলাদেশ কখনোই অ্যাকসেপ্ট করে নাই। তো বিষয়টা হলো ডিপি ওয়ার্ল্ডের সাথে যেসব চুক্তি আছে ইউএস এর সাথে বা ইসরায়েলের সাথে, আরেকটা পয়েন্ট হচ্ছে ডিপি ওয়ার্ল্ডে প্রচুর ভারতীয়রা জব করে। এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। 1 নাম্বার, ইউএস এর সাথে কি চুক্তি আছে এটা অ্যানালিসিস করতে হবে। 2 নাম্বার, ডিপি ওয়ার্ল্ডের সাথে ইসরায়েলের সাথে কি কি সমঝোতা, কি কি চুক্তি আছে এইটা বিচার বিশ্লেষণ করতে হবে। 3 নাম্বার, এইখানে যে ডিপি ওয়ার্ল্ডে প্রচুর ভারতীয়রা কাজ করে, তারা যদি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া হয় চট্টগ্রাম পোর্টটা, তাহলে এখানে আমাদের এখানে ভারতীয়রা কাজ করবে কিনা, এই বিষয়গুলো আপনাকে গভর্নমেন্টকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। না নিলে এটা আমাদের নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করবে, সার্বভৌমত্বগত ঝুঁকি তৈরি করবে। 3 নম্বর বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেই সময়টায় সরকার করিডোর দিতে চাচ্ছে রাখাইনে, করিডোর বা চ্যানেল যেই নামেই হোক না কেন, ঠিক সেই সময়টাই আমাদের বন্দরটাকে ডিপি ওয়ার্ল্ডের হাতে দিতে চাচ্ছে। এখানে আমরা একটা যোগসূত্র দেখতে পাই এই চ্যানেলের সাথে এবং বন্দরের সাথে। যেমন আপনি গতকাল দেখবেন যারা বন্দর দেওয়ার পক্ষে এবং চ্যানেল দেওয়ার পক্ষে তারা লেখালেখি করতেছে একটা বিষয় যে জাতিসংঘের মাধ্যমে যেভাবে হোক ত্রাণ আসবে প্রথমে চট্টগ্রাম বন্দরে, চট্টগ্রাম বন্দর থেকে হচ্ছে আপনার চ্যানেলের মাধ্যমে রাখাইনে প্রবেশ করবে। তার মানে দেখা যাচ্ছে এখানে বন্দরের সাথে আপনার করিডোর বা চ্যানেলের একটা সম্পর্ক আছে, একটা ইন্টার রিলেশন আছে। সো আমরা বলতে চাচ্ছি যে এই যে এত প্রতিবাদ হচ্ছে বন্দরের বিষয়ে যে বন্দর দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি, মানে আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই যে আপনারা কি বন্দরটা একটা বিদেশি কোম্পানিকে কেন দিচ্ছেন? মানে রাখাইনে কি ঢুকবে না ঢুকবে এটা নিয়ে কিন্তু সমালোচনা আছে, এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে যে খাবার আসবে নাকি অস্ত্র আসবে, এটা নিয়ে কিন্তু সোশ্যাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তর্ক বিতর্ক পক্ষ বিপক্ষ অনেক কিছু আসছে। তো সেই ক্ষেত্রে দেশীয় আমাদের যারা অপারেটর আছে তাদের হাতে যদি ওই ত্রাণ ইয়েগুলো আসে, সেই ক্ষেত্রে তারা তো জানবে। তো আমাদের এই জন্য কি সরিয়ে, আমাদের দেশীয়দেরকে সরিয়ে আপনি বিদেশিদেরকে নিয়ে আসছেন যে ডিপি ওয়ার্ল্ডটা মার্কিন মদতপুষ্ট, ইসরায়েলি মদতপুষ্ট, তাকে এই উদ্দেশ্যেই মানে আপনার করিডোর বা চ্যানেলের সাথে একটা যোগসূত্র তৈরি করার জন্যই বন্দরটাকে আপনার বিদেশিদের হাতে পরিচালনার পর দেওয়া হচ্ছে কিনা, এটা আমাদের একটা প্রশ্ন, এটার জবাব সরকারকে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে বন্দর নিয়ে বলা হচ্ছে এখানে প্রচুর দুর্নীতি আছে, প্রচুর করাপশন হয়। যারা বন্দর দেওয়ার পক্ষে তারা বলছে যে বন্দরের যারা বিরোধিতা করছে যে যারা বিদেশিদের দেওয়া যাবে না, অ্যাকচুয়ালি তারা করাপশনের সাথে জড়িত। ওইখানে যে সিন্ডিকেশন আছে সেই সিন্ডিকেশনের কমিশনের ভাগ তারা পায়। ভাই আমরা চট্টগ্রাম বন্দরে কোনো করাপশনের সাথে তো জড়িত দূরের কথা, কমিশন তো দূরের কথা, এগুলো আমরা চিন্তাও করি না অধিকাংশরাই। কারো কারো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে, সেটা ভিন্ন আলাপ, কিন্তু আমরা কিন্তু কথা বলছি সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে, এখন প্রশ্ন হচ্ছে যারা বলছে যে দুর্নীতি হচ্ছে বিধায় বিদেশিদের দিয়ে দিতে হবে, আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের কাছে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এমন কোন সেক্টর আছে যেখানে দুর্নীতি নাই, করাপশন নাই? কোন সেক্টরটা আছে? তাহলে প্রত্যেকটা সেকশনকে আপনি বিদেশিদের দিয়ে দেন, প্রত্যেকটা সেক্টর। শুধুমাত্র করাপশন থাকার কারণে যদি আপনি চট্টগ্রাম বন্দরটা বিদেশিদের হাতে দিয়ে দিতে চাচ্ছেন, যেটাকে সরকার নিজেই বলছে বাংলাদেশের হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ডকে আপনি বিদেশির হাতে দিয়ে দিচ্ছেন, তাহলে প্রত্যেকটা সেক্টর বিদেশের হাতে দিয়ে দেন, কারণ প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আছে, সো আমরা মনে করি এটা লেম এক্সকিউজ যে দুর্নীতির কথা বলে অ্যাকচুয়ালি যারা চট্টগ্রামের যে লাভজনক পোর্ট আছে, মানে নিউমারিং যে টার্মিনাল এটা দিতে চাচ্ছে বিদেশিদের কাছে, এটা অ্যাকচুয়ালি ইলজিক্যাল, একটা ইমোশনাল, এবং নিশ্চয়ই এখানে কোনো ব্যাপার স্যাপার থাকতে পারে। সো এই জিনিসগুলো খোলাসা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে এইখানে যে আপনি বিদেশিদের মানে ডিপি ওয়ার্ল্ডকে দিবেন, এখানে সে কি করবে, সক্ষমতা কি বাড়াবে? আপনারা যদি পড়েন, আপনারা যদি মানে একটু আপনার নিউমারিং টার্মিনালটা নিয়ে স্টাডি করেন, দেখবেন যে এইখানে ডিপি ওয়ার্ল্ড আসবে, খুব ভালো কথা। আরেকটা পয়েন্ট বলে রাখি, এই যে নিউমারিং যে টার্মিনালটা আছে এটা কিন্তু আমাদের নিজস্ব টাকায় তৈরি এবং মোটামুটি সর্বাধুনিক প্রযুক্তি এখানে আছে, তারা সক্ষম, লাভজনক, এরপরে কেন আমরা বিদেশিদের দিতে চাচ্ছি? আচ্ছা, তারা বলছে যে এখানে এটা আরো বেশি সক্ষমতা বাড়াইতে হবে।
কথা হলো আপনি কিভাবে সক্ষমতা বাড়াবেন? আশপাশে তো বাড়ানোর সুযোগ নাই, পাশেই তো আমাদের নৌঘাটি আছে। এরপরে এটা জোয়ার ভাটার মাধ্যমে এখানে হয়, মানে একটা যদি আপনি বড় বড় জাহাজ আনতে চান সেই ক্ষেত্রে সাধারণত 12 থেকে 16 ফিট গভীরতা লাগে, কিন্তু আমাদের এখানে আছে 6 থেকে 9 ফিট সর্বোচ্চ। এখানে বড় জাহাজ আসতে পারবে না। আপনি ডিপি ওয়ার্ল্ড কেন, বিশ্বের আরো 1 নাম্বার যদি আপনি মানে পোর্ট ব্যবস্থাপকদের আপনি নিয়ে আসেন, এইটার মানে আর সক্ষমতা বাড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে যেহেতু সক্ষমতা বাড়ানোর সুযোগ নাই, আপনি কেন বিদেশের হাতে তুলে দিচ্ছেন, যেটা আমাদের নিজস্ব টাকায় আমরা তৈরি করেছি এবং লাভজনক একটা সেক্টর, সেটা কেন দিবেন? সো আমরা মনে করি যে যেসব কজগুলো দেখানো হচ্ছে সেই কজগুলো অ্যাকচুয়ালি অবান্তর, ইলজিক্যাল। সো আমরা বলতে চাই সরকারকে এই সরকারের মানে পোর্টকে বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। এবং একই সাথে আমরা মনে করি যে সরকার, অন্তর্বর্তী সরকার পূর্বের যেসব বিষয় ছিল নিয়মিত বিষয়, সেই সব নিয়মিত বিষয় তিনি পরিচালনা করবেন। অনিয়মিত বিষয় অথবা স্পর্শকাতর কোনো বিষয় যদি সরকারের মাথায় আসে, সেইটা জনগণের সাথে আলোচনা করতে হবে, রাজনৈতিক অরাজনৈতিক কর্তৃপক্ষের সাথে আলোচনা করতে হবে। রাজনৈতিক অরাজনৈতিক পক্ষ এবং দেশের জনগণ যদি বলে হ্যাঁ এটা দেওয়া যায়, তখন সেটা দেওয়া যেতে পারে। এছাড়া কিন্তু সরকারের কোনো এখতিয়ার নাই এটা দেওয়ার, একটা অন্তর্বর্তী সরকারের সেই এখতিয়ার থাকে না। 3 নাম্বার বিষয় হচ্ছে আমাদের যে চ্যানেল দিবেন আপনি কেন? আপনি করিডোর থেকে চ্যানেলে এসেছেন, খুব ভালো কথা। আপনি চ্যানেলটা দিতে চাচ্ছেন কেন? রাখাইনের ত্রাণ যাবে। এখন রাখাইনের ত্রাণ গেলে এই ত্রাণটা কার কার কাছে যাবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ত্রাণটা যাবে হচ্ছে আপনার আরাকান আর্মির কাছে যাবে। ওই জায়গায় কিছু স্থানীয় নাগরিক আছে, তাদের কাছে যেতে পারে। রোহিঙ্গা তো বেশিরভাগই বাংলাদেশে পাঠাই দিচ্ছে, কিছু থাকতে পারে তাদের কাছে যেতে পারে। অ্যাকচুয়ালি ওই জায়গায় ডোমিনেন্ট হচ্ছে বা কর্তৃত্ববাদী হচ্ছে আরাকান আর্মি। সো আরাকান আর্মির কাছে যাচ্ছে। এখন আরাকান আর্মি কারা? তাদের কাছে গেলে কি হবে? অ্যাকচুয়ালি আরাকান আর্মির কাছে যদি ত্রাণটা যায়, তারা কিন্তু শক্তিশালী হবে। এখন আপনি দেখবেন আরাকান আর্মি হচ্ছে একটা উগ্র বৌদ্ধ জাতীয়তাবাদী একটা সংগঠন। রোহিঙ্গারা যেহেতু মুসলিম, সেহেতু তারা মনে করে রোহিঙ্গারা রাখাইনের নাগরিক না এবং রাখাইনে থাকার কোনো অধিকার তাদের নাই। এখন কথা হলো, কিছুদিন আগে আমাদের দেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব তিনি বলেছিলেন যে আরাকান আর্মির সাথে তাদের কথা হয়েছে যে নতুন যে রাখাইন প্রশাসন তৈরি হচ্ছে, এই প্রশাসনের প্রত্যেকটা স্তরে স্তরে রোহিঙ্গাদেরকে রাখতে হবে। এই শর্ত ওনারা আরাকান আর্মিকে দিয়েছে। যদি শর্ত তারা মানে, তাহলে করিডোর বা প্যাসেজ বা চ্যানেল যেটাই হোক না কেন ওইটা নিয়ে আলোচনা করবেন। তো বিষয়টা হলো যে এটা ওনারা আলোচনা করেছেন এবং অপেক্ষায়ও ছিলেন। আমরা কিন্তু এরকম কোথাও পাই নাই যে আরাকান আর্মি এরকম কোনো বিষয় তারা মেনে নিয়েছে। উল্টো আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন রোহিঙ্গাদেরকে মেরে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আপনার প্রতিদিন পাঠাচ্ছে। তার মানে খলিলুর রহমান আমাদের নিরাপত্তা উপদেষ্টা, উনি যে শর্তগুলো দিয়েছেন আরাকান আর্মিকে, সেটা অ্যাকচুয়ালি তারা অ্যাকসেপ্ট করে নাই, ডিনাই করেছে। সো ডিনাই যেহেতু করেছে, সেহেতু প্যাসেজ বা চ্যানেল যেটাই হোক না কেন এটা দেওয়ার প্রশ্নই আসে না। 2 নাম্বার বিষয় হচ্ছে যে এখানে মানে আরাকান আর্মিকে যে আমরা মানে প্যাসেজ চ্যানেলটা দিব রাখাইনকে, সেক্ষেত্রে আসলে আমার লাভটা কি? আমার রোহিঙ্গা সমস্যার সমাধান হবে কিনা, এটা একটা প্রশ্ন। এখানে বারবার বলা হচ্ছে রোহিঙ্গা সমস্যার সমাধান করবে। এখন রোহিঙ্গা সমস্যার সমাধান কি এইভাবে হবে? আসলে যারা নাগরিকত্ব স্বীকার করে না, যারা ধর্মীয় বৈষম্যের শিকার, যারা জাতিগত বৈষম্যের শিকার, এদেরকে তো অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। আজকে আপনি যদি 2 লাখ রোহিঙ্গাদেরকে ওইখানে দেনও, দেখা গেছে আবার 1 মাস পর আবার গণহত্যা চালানো হবে, আবার তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, কারণ নাগরিকত্ব নাই। আর নাগরিকত্ব স্বীকৃতি না নিয়ে, কোনো কিছু না নিয়ে আপনি এটা চ্যানেল দেওয়ার কথা বলতেছেন। আগে আপনারা যদি কথা বলতেন নাগরিকত্ব আগে দিতে হবে, আগে তাদেরকে ওইখানে নিতে হবে, তারপর আমরা করিডোর দেওয়ার একটা বিশাল চিন্তা ভাবনা করবো, তাইলে একটা বুঝতাম। কিন্তু এই ধরনের কোনো শর্ত এখনো আরাকান আর্মি বাস্তবায়ন করে নাই, আশ্বাস দেয় নাই, কথা বলে নাই। সেই ক্ষেত্রে আমরা বলতেছি রোহিঙ্গা সমস্যার সমাধান হয়ে যাবে যদি আমরা করিডোর বা চ্যানেল দেই। তাহলে আমরা যেটা বলতেছিলাম, আজকে যদি রোহিঙ্গাদের আপনি দেন, আবার কিন্তু ওইখানে গণহত্যা চলবে। এটা বছরের পর বছর যাবত চলছে, কোনো থামছে না। তাহলে রোহিঙ্গা সমস্যার সমাধানটা কি হতে পারে? আমরা গভর্নমেন্টকে একটা পরামর্শ দিতে চাই এবং বাংলাদেশের জনগণকে একটা বিষয় জানাতে চাই। সেটা হচ্ছে এখানে 3টা জিনিস মাথায় রাখতে হবে রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হলে। আমরা স্টুডেন্ট ফর সাবনেটে আমাদের একটা অবস্থান হচ্ছে 3টা বিষয় মাথায় রাখতে হবে সরকারকে। 1 নাম্বার হচ্ছে, যদি রোহিঙ্গাদের আমরা একটা টেকসই এবং স্থায়ী প্রত্যাবর্তন চাই, 3টা বিষয় মাথা রেখে সরকারকে কাজ করতে হবে। 1 নাম্বার হচ্ছে রোহিঙ্গাদের মধ্যে নেতৃত্ব তৈরি করতে হবে।
একটা কূটনৈতিক নেতৃত্ব, একটা কূটনৈতিক কর্তৃপক্ষ থাকতে হবে, একটা গভর্নমেন্টের মতো একটা কাঠামো তৈরি করতে হবে। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় 71 সালে আমাদের একটা গভর্নমেন্ট ছিল, একটা অস্থায়ী সরকার ছিল, আরেকটা মিলিটারি মানে আরেকটা সামরিক একটা সেক্টর ছিল, সবাই যুদ্ধ করেছে। আরেকটা সরকার যারা বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা বলতো, প্রচারণা চালাতো। হ্যাঁ, ওই রকম ভাবে আমাদেরকে রোহিঙ্গাদের থেকে একটা লিডারশিপ তৈরি করতে হবে, কূটনৈতিক কর্তৃপক্ষ বা রাজনৈতিক কর্তৃপক্ষ এখান থেকে বেছে বেছে তৈরি করতে হবে। এটা বাংলাদেশকেই করতে হবে। 2 নাম্বার বিষয় হচ্ছে রোহিঙ্গারা যাতে আজকে যদি রাখাইনে যায়, তারা যদি ওখানে স্থায়ী হতে পারে, তাদের বাড়িঘর, হারানো বাড়িঘর, জমি জমা পুনরুদ্ধার করতে পারে, এইরকম সক্ষম মানে করতে পারে, নিজেরাই করতে পারে এবং ওইখানে টিকে থাকতে পারে, এইভাবে তাদেরকে সক্ষম করে তুলতে হবে। এখন সক্ষমটা কিভাবে করবে এইটা মানে আলোচনার বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে এইখানে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে এমন কোনো রাষ্ট্র অথবা সংস্থাকে আনা যাবে না যারা বাংলাদেশের জন্য কোনো এক সময় হুমকি হয়ে দাঁড়াতে পারে। রোহিঙ্গা সমস্যা সমাধানে এমন কাউকে আনা যাবে না যারা একসময় বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এই 3টা বিষয় মাথায় রেখে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে। এর বাইরে আসলে যেভাবে সরকার রোহিঙ্গা সমস্যার সমাধান করতে চাচ্ছে এটা আসলে লজিক্যাল কোনো বিষয় না, এটার কোনো রেজাল্ট আমরা দেখি না। এটা শুরুটা করতে পারবে সে, শেষ পরিণতি কি হবে এইটা গভর্নমেন্টের কোনো পরিকল্পনার মধ্যে নাই। আমরা দেখতে পাচ্ছি যে রাখাইনের যে বিষয়টা, এখানে আমেরিকা এবং চীনের একটা দ্বন্দ্ব আছে। সেই আমেরিকা এবং চীনের যে দ্বন্দ্ব, সেইখানে বাংলাদেশ কোনো ইন্টারেস্ট ছাড়াই প্রবেশ করছে, যেটার মাধ্যমে আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশ একটা প্রক্সি রাষ্ট্রে পরিণত হবে। আমরা এইরকম সম্ভাবনা দেখতে পাচ্ছি। 3 নম্বর বিষয় সেন্ট মার্টিন, নারিকেল জিঞ্জিরা দ্বীপ। সেন্ট মার্টিন আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট নানান রকম পরিবেশবাদের নামে বিধিনিষেধ আরোপ করছে। তো এই বিধিনিষেধ আরোপের কারণে কি হচ্ছে, 4টা সমস্যা তৈরি হচ্ছে, অনেকগুলো সমস্যা, গুরুত্বপূর্ণ 4টা সমস্যা তৈরি হচ্ছে। 1 নম্বর হচ্ছে ওই স্থানীয় মানুষের যে স্বাধীনভাবে চলাফেরার অধিকার, পেশার অধিকার, অর্থাৎ ওই জায়গার মৌলিক এবং মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। 2 নম্বর বিষয় হচ্ছে দেশের পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশি পর্যটনরা যে সময় সেন্ট মার্টিনে যেত অথবা বিদেশিরা সেন্ট মার্টিনে আসতো, তারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত অথবা আশপাশের রাষ্ট্রে চলে যাচ্ছে। এইখানে আমাদের একটা রিজার্ভের উপর একটা প্রেশার পড়ছে, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। 3 নম্বর বিষয় হচ্ছে পরিবেশগত ঝুঁকি তৈরি হচ্ছে। আজকে সেন্ট মার্টিনে বাধা নিষেধ আরোপ করায় স্থানীয় মানুষের পেশা নাই। তারা যে মাছ ধরতো, মাছটা বিক্রি করতো রিসোর্টে, সেই রিসোর্টগুলো বন্ধ, মাছও তারা ধরতে পারছে না। এই কারণে তারা কোরাল বিক্রি করছে, স্থানীয় গাছপালা কেটে ফেলছে, কেটে সেটা আবার তারা পুরনো পেশায় ফিরে যাচ্ছে, অর্থাৎ পরিবেশগত ঝুঁকি তারা নতুন করে তৈরি করছে। 4 নম্বর বিষয় হচ্ছে সার্বভৌমত্বগত ঝুঁকি। সেন্ট মার্টিনের সরকার যে বাধা নিষেধ আরোপ করছে এর মাধ্যমে একটা সার্বভৌমত্বগত ঝুঁকি তৈরি হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মিয়ানমার সরকার দাবি করে সেন্ট মার্টিন তাদের, বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তারাও দাবি করে সেন্ট মার্টিন তাদের, এমনকি এটা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা পর্যন্ত হয়েছে। এখনো তারা দাবি করে। 2017 সালেও মিয়ানমারের এই অসভ্য সরকার তারা তাদের মানচিত্র তৈরি করেছে, সেখানে দেখিয়েছে সেন্ট মার্টিন তাদের মধ্যে। তার মানে সেন্ট মার্টিনের প্রতি তাদের একটা লোভ আছে, আকাঙ্ক্ষা আছে। এখন কথা হলো সরকারের, আমাদের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের নেতৃত্বে যে বাধা নিষেধ, পরিবেশ বাদের নামে যে সব বাধা নিষেধ আরোপ করা হচ্ছে, এর মাধ্যমে দ্বীপটা খালি হয়ে যাচ্ছে। আপনি দ্বীপবাসীদের সাথে কথা বলে দেখবেন, সেখানে কিন্তু যারা সক্ষম লোক তারা দ্বীপ ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে, যারা অক্ষম তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, চিকিৎসার অভাবে অনেকে মারা যাচ্ছে। গত 2-3 দিন আগে 2টা মেয়ে মারা গেছে চিকিৎসার অভাবে, কারণ লোকজন এখানে ঢুকতে পারে না, বের হতে গেলে অনেক সমস্যা। তো এখন বিষয়টা হলো স্থানীয় দ্বীপবাসীর দাবি হচ্ছে যে কুরবানি ঈদের পরেই ব্যাপক হারে একটা দুর্ভিক্ষ তৈরি হবে। সেই দুর্ভিক্ষে তাদের অবস্থান কোথায় থাকবে আল্লাহ পাক ভালো জানেন। তো বিষয়টা হচ্ছে যে এই যে ওই জায়গাটা যদি দুর্ভিক্ষ হয়, মানুষগুলো যদি মারা যায় অথবা আরেক জায়গায় স্থানান্তরিত হতে বাধ্য হয়, দ্বীপটা কিন্তু খালি হয়ে গেল। দ্বীপটা খালি হওয়া মানেই হচ্ছে আপনার এটা একটা নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ে গেল। ওই যে আরাকান আর্মি, মব, এরপরে মানে আপনার মিয়ানমার সহ যারা দাবি করে এই দ্বীপটা যদি খালি থাকে কোনো এক সময় তারা এটা দখলে নেওয়ার চেষ্টা করবে। সুতরাং দ্বীপটা যদি খালি হয়, অর্থাৎ সরকারের এই পরিবেশবাদের নামে যেসব বাধা নিষেধ আরোপ করা হচ্ছে এগুলোর নামে যদি দ্বীপটা খালি হয়ে যায়, তাহলে এই সেন্ট মার্টিন দ্বীপটা হচ্ছে আপনার সার্বভৌমত্বগত এবং নিরাপত্তা জনিত ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো এইটা আসলে গভর্নমেন্ট করতে পারে না। আমরা সরকারকে বলবো অতি দ্রুত সেন্ট মার্টিনের উপর যত ধরনের সরকারি বাধা নিষেধ আছে সর্বসাধারণের জন্য সমস্ত বাধা তুলে দিতে হবে, সবাইকে প্রবেশের অনুমতি দিতে হবে।
নইলে যদি কোনো সময় সার্বভৌমত্বগত ঝুঁকি তৈরি হয়, এই দায় বর্তমান অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আমার সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে দেশীয় ব্যবসায়ী এবং দেশীয় ব্যবসা। আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট বৈদেশিক ইনভেস্টমেন্ট আনার জন্য অনেক চেষ্টা করছে, খুব ভালো কথা। বিদেশি ব্যবসায়ীদের জন্য অনেক কিছু দিতে চাচ্ছে, সুযোগ সুবিধা ইত্যাদি ইত্যাদি। তো আমরা দেখতে পাচ্ছি দেশীয় যারা ব্যবসায়ী আছে এবং দেশের যে সব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলোর ব্যাপারে বর্তমান অন্তর্বর্তী সরকারের অবস্থান আমরা দেখতে পাচ্ছি নেতিবাচক, বিমাতা সুলভ, অসহযোগিতামূলক। আপনারা দেখবেন গত 8 মাসে 100-র মতো শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে, 100-র মতো, এবং এতে কর্মসংস্থান হারিয়েছে প্রায় 1 লক্ষ মানুষ। তাহলে এই দায়গুলো কে নেবে? সরকারকে তো প্রথমে প্রায়োরিটি দিতে হবে দেশের ব্যবসাকে, দেশের ব্যবসায়ীদেরকে, এরপর বিদেশিদেরকে। আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশের অত্যন্ত গৌরব উজ্জ্বলিত একটা প্রতিষ্ঠান এনবিআর, জাতীয় রাজস্ব বোর্ড, সেইটা সরকার মধ্যরাতের একটা অধ্যাদেশে কিভাবে বাতিল করে? সেটাতে স্টেক আছে রাষ্ট্রের অনেক স্টেক আছে, তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, এরপরে যদি বিলুপ্ত করার প্রয়োজন হয় এনবিআর করতে পারে। কিন্তু মধ্যরাতের অধ্যাদেশ কেন বাতিল করবে? একটা মানে IMF এর কথায় এটা কি অন্তর্বর্তী সরকারের কাজ ছিল? এটা কি এখতিয়ারের মধ্যে পড়ে? অ্যাকচুয়ালি এটা কিন্তু অন্তর্বর্তী সরকার এখতিয়ারের মধ্যে পড়ে না। সো আমরা বলবো যে আসলে গভর্নমেন্টের অনেক কিছুই দেখা যায়, মানে আগের সময় যেমন দেখতাম আওয়ামী লীগের আমলে যে মানে মধ্যরাতে ভোট হতো, ভোট দিত মধ্যরাতে। এখন দেখি অনেক সিদ্ধান্ত আবার মধ্যরাতে শুরু হয়েছে। সরকার মানে সরকারে কে বসবে সেই সিদ্ধান্ত মধ্যরাতে এসছে, আপনারা দেখেছেন। আমাদের সাথে কোনো কথা নেই, কারোর সাথে কথা নেই, অন্তর্বর্তী সরকার প্রধান কি হবে সেই সিদ্ধান্তটা মধ্যরাতে এসছে। আবার রাষ্ট্রের অর্থনৈতিক সার্বভৌমত্বের অন্যতম একটা গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠান এনবিআরকে বিলুপ্তি করে মধ্যরাতের অধ্যাদেশের মাধ্যমে। তো হোয়াট ইজ দিস? এটা কি মানে স্বৈরাচার সরকারের সাথে তো আমরা অনেক মিল পাচ্ছি। এগুলো কেন? আমরা তো এগুলা অন্তর্বর্তী সরকারের কাছে আশা করি না, আশা না করলেও দেখা যাচ্ছে যে জিনিসগুলো হয়ে যাচ্ছে। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ অর্গান হচ্ছে সেনাবাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী। তা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের সাথে, অন্তর্বর্তী সরকারের সাথে এবং সশস্ত্র বাহিনীর সাথে একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং পক্ষে বিপক্ষে নানা রকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। তো এইটা রাষ্ট্রের নিরাপত্তার যে সেক্টরগুলো আছে এই জিনিসগুলোকে কিন্তু আপনি পৃথিবীর কোনো দেশেই পাবলিকলি এইভাবে সমালোচনা করে না বা পাবলিকলি নিয়ে আসে না। এখন আপনার একটা মানে সেনাবাহিনীর প্রধানকে আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, সেটা ভিন্ন আলাপ। কিন্তু বিষয়টা হচ্ছে সেটা হবে মানে ইন্টারনালি আলোচনা হবে, কে থাকবে কে থাকবে না সমালোচনা যদি করতে হয় সেটা ইন্টারনালি হবে। রাষ্ট্রের নিরাপত্তা যারা দেয়, সার্বভৌমত্বের বিষয়টা যারা দেখে, তাদেরকে বিতর্কিত করলে কিন্তু রাষ্ট্র ঝুঁকির মধ্যে পড়ে যাবে, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হবে। সো আমরা গভর্নমেন্টকে বলতে চাই যে সেনাবাহিনীর সাথে অথবা গভর্নমেন্টের সাথে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটা আপনি মানে প্রাইভেটলি আলাপ করেন, প্রকাশ্যে কেন, পাবলিকলি কেন? মানে আপনাদের কারণে কি আমাদের দেশটাকে আমরা নিরাপত্তা ঝুঁকিতে ফেলে দিব? এটা তো আমরা দিতে পারি না। কাজেই এই বিষয়গুলো সরকারকে অবশ্যই বিবেচনায় নিতে হবে যে মানে সেনাবাহিনী হোক বা অন্যান্য বাহিনী হোক, তাদের সাথে আলাপ আলোচনা পরামর্শ যদি করতে হয় সেটা আপনার প্রাইভেটলি আলোচনা করতে হবে। পাবলিকলি কিছু বিষয় আছে, সেক্টর আছে, গভর্নমেন্টের সমালোচনা করা যায় পাবলিকলি, কিন্তু সেনাবাহিনী বা অন্যান্য বাহিনীর সমালোচনাটা পাবলিকলি অ্যাকচুয়ালি করা যায় না, এটা প্রাইভেটলি করতে হয়। সো এই ছিল আজকে আমাদের মোটামুটি স্টুডেন্ট সভরেন্টির মূল আলোচনা। এখন অন্যান্য যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন ওনারা আলোচনা করবেন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা বাংলাদেশ মুসলিম রাষ্ট্র, এখানে 1 ইঞ্চি মাটিও আমরা কি কারো হাতে যেতে দিব না, এটা আমার ঠিক থাকতে হবে। এরপরে পুরো জাতিকে ঐক্য থাকতে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে বলা হচ্ছে করিডোর দেওয়া হবে। করিডোর কাকে দিবেন, কার জন্য? বলা হচ্ছে মানবিক কারণে। মানবতা কাকে, কার জন্য মানবিক সাহায্য আসে? যে ক্ষতিগ্রস্ত বেশি সে, না মধ্যম অবস্থা আছে, না বেশি সবের সুখে আছে তার জন্য। আর এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রোহিঙ্গা, যারা শরণার্থী হয়ে আমাদের দেশে আসছে। তো মানবতা তাদের পক্ষে যাবে না যা তাদেরকে মাসে তাদের পক্ষে যাবে? আমি এটা কোন মানবতা বুঝতে আসলাম। আর এখানের সংখ্যাগরিষ্ঠ নাগরিক যারা এই দেশে ফিরে আসছে এবং ওখানে আছে রোহিঙ্গা মুসলিম নাগরিক, সংখ্যাগরিষ্ঠ তারা এখানে আসছে। আমাদের করণীয় কি হতে পারে? বাংলাদেশ 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ থেকে ভারতে
আমাদের অনেক ভাইয়েরা গিয়েছিল না, তখন ভারত কি করেছিল, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে আমাদের সাথে আমাদের কি সাহায্য করছে। অনুরূপভাবে যদি জাতিসংঘ করতে চায় মানবিক কারণে, আমাদের রাষ্ট্রের সাথে এবং আমাদের সেনাবাহিনীর সাথে কথা বলে তাদের মাধ্যমে রোহিঙ্গা যারা শরণার্থী হয়েছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে তাদের দেশে পাঠিয়ে দিতে হবে। এখানে আরেকটি গোষ্ঠী, সে সরকার নয় এবং কি সে ক্ষতিগ্রস্ত নয়, যারা আরকান আর্মি, তারা একটা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী, তাদেরকে সাহায্য দিবে, এটা কোন মানবিক কারণ? এখানে ডাল মে কুছ কালা হয়, এখানে কোন একটা বিষয় আছে, বুঝতে হবে। পাশাপাশি আরাকানের মুসলমানরা এখানে ফিরে আসছে, ওদের পক্ষে যে লোক আছে আতাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত তাকে গ্রেফতার করা হচ্ছে। এখানে আমাদের বুঝা আসে না, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। আমার কথা হলো, বর্তমান সরকার সংস্কারের দোহাই দিয়ে আমরা আমাদেরকে সমর্থন দিয়েছি, এখনো দিচ্ছি। সংস্কার কোথায় করবেন এটা আগে দেখতে হবে। সংস্কার করতে হবে এমার্জেন্সি বিষয়গুলো, এটা এমার্জেন্সি সরকার। এখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার দরকার, এটা নিয়ে বসেন বারবার, এটা নিয়ে দেরি হচ্ছে। এই দেশের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রতার জন্য মানুষ হাজার মাসকে মাস বছরকে বছর জেল থাকতে হয়, এটা নিয়ে সংস্কার করেন। এই দেশের বাংলাদেশে আমাদের সন্ত্রাস বিরোধী আইনের যে অপব্যবহার হয়েছে তা নিয়ে সংস্কার করেন। এগুলো না করে মিয়ানমারের বিষয় নিয়ে আমাদেরকে মাথা ঘামাতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। আরেকটা বিষয় এখানে উঠে আসছে আমাদের চট্টগ্রামের জন্য। আমি বাড়ির চট্টগ্রাম হয়তো আমি খুব চিন্তিত বেশি, কোন দিকে যাব, পাসপোর্ট নিয়ে এদিকে আসতে হবে না ওদিকে যেতে হবে, বুঝতেছি না এখন। আগামী দিনে আমাদের কি অবস্থা হবে? আমাদের বাড়ির চট্টগ্রাম মাঝখানে হাঁটা দাঁড়িতে, আমরা কোন দিকে যাবো বুঝতেছি না, আমরা বিশঙ্কিত বেশি আরো। এখন বাংলাদেশের রেলওয়ে তো সবচেয়ে কি ক্ষতিগ্রস্ত, বিমান ক্ষতিগ্রস্ত। বাংলাদেশের বিমান বাহিনী, বিমান এবং কাতারের বিমান একসাথে একই বছর শুরু হয়েছে। ওরা কি বিশ্বে এখন অর্থনৈতিক বা উন্নতি করছে, আমার তার অবস্থা খারাপ। এগুলো নিয়ে ব্যবসার চিন্তা নাই, যেখানে কিছু লাভ হচ্ছে ওটা নিয়ে চিন্তা ভাবনা। এখানে অবশ্যই কিছু আছে, এটা এগুলো যে সংস্কার দায়িত্ব এই সরকারের নয়, এটার জন্য। আর আমার দেশে সংস্কারের মধ্যে সবচেয়ে বড় সংস্কার করা দরকার, আমাদের দেশের কোনো স্থায়ী পররাষ্ট্রনীতি নাই। এখন সময় আছে সরকারের প্রত্যেক দলের প্রতিনিধিকে নিয়ে, জনগণকে নিয়ে একটা স্থায়ী পররাষ্ট্রনীতি। আমেরিকার সাথে কি সম্পর্ক হবে, ইসরায়েলের সাথে কি হয়েছে, কি হওয়ার সম্ভাবনা আছে, ইন্ডিয়ার সাথে কি হবে, এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো নাই। শুধু আমাদের মায়ানমার, 2 নম্বর আসছে কি আমাদের চট্টগ্রামের পোর্ট, 3 নম্বর আসছে আমাদের কি সেন্ট মার্টিনে। অতীতে অনেক পর্যটক যেত, আমরা শুনতাম, এখন তো সেন্ট মার্টিন খবর নাই। ইতিমধ্যে একবার দেখেছেন কিছুদিন আগে বার্মা দাবিও করছে, ওদের অ্যাটাক করছিল সেন্ট মার্টিনকে। এগুলোর মধ্যে আমরা খুব শঙ্কিত। অতএব সরকারকেও বলবো যে সরকার যেন এগুলো নিয়ে, যেগুলো স্থায়ী বিষয় এগুলো স্থায়ী সরকার করবে, অস্থায়ী বিষয় যেগুলো দ্রুত করা দরকার সেগুলো নিয়ে কি সংস্কার করুক, আমাদের আপত্তি নাই। এবং দ্রুত সময় সংস্কার করে যার দায়িত্ব তাকে বুঝাই দেওয়া হোক। পাশাপাশি আমি আরেকটি বিষয় এখানে আমি অনেককে দিয়েছি, আমার পার্বত্য চট্টগ্রাম, পার্বত্য দেশ একটা, পাহাড় সমতল রাষ্ট্র একটা, কিন্তু আইন 2টা। পাহাড়ের যে পরিমাণ, পার্বত্য অঞ্চলের যে লাগামহীন বৈষম্য আছে সিদ্ধান্তের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, অনুদান, সব ক্ষেত্রে, পুষ্টির ক্ষেত্রে, এমনকি কোনো বাঙালি গিয়ে পাহাড়ি অঞ্চলে কোনো জায়গা কিনতে পারবে না, আর তারা পুরো বাংলা যে কোনো জায়গা কিনতে পারবে পাহাড়ি এসে। আমরা কি নাগরিক না? এরকম অনেকগুলো বৈষম্য সুলভ আছে, এগুলো সংস্কার করবে। আমি বলতে চাই একটাই, পাহাড় সমতল এক দেশ, বৈষম্যের দিন শেষ, সবাই সমান। ওরা আমাদের এখানে আসে, এখানে পাহাড় থেকে আসে চাকরি করবে, কোটা নিয়ে পড়বে, আর আমরা পাহাড়ে গিয়ে পড়তেও পারবো না, কোটা নিয়ে ব্যবসা করতে পারবো না। কোনো বাঙালি যে ওখানে যায় ব্যবসা করে তাদের জন্য ট্যাক্স আছে, আর কোনো পাহাড়ি সমতল আসে ব্যবসা করে তার জন্য ট্যাক্স দেয়। কি একটা এইটা কোন ধরনের গাঁজাখুরি বিশ্বাস নীতিমালা বোঝা আসে না। ওই জন্য আমাদেরকে এই সমস্ত বিষয়গুলোকে জাতীয় নেতৃবৃন্দকে মাথায় নিতে হবে। এখানে আরেকটা বিষয় আসছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের দেশের যারা আমরা সবসময় থাকতেছি, থাকার আশাও রাখি এবং থাকার সিদ্ধান্ত আছে, তাদেরকে না নিয়ে এখানে যারা
বিদেশে খেয়ে বিদেশে থেকে বিভিন্ন লোক নতুন নতুন কি নীতি ইঞ্জেকশন দিবেন, আমাদেরকে পুশ করবেন, আর আমরা আপনাদের ইঞ্জেকশন পুষে পরশে লাফাই উঠবো, এটা ভুল সিদ্ধান্ত। আমরা আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, সবগুলো বিদেশি দিয়ে সম্ভব না, আমরা আমাদের দেশে থাকতে হবে। আমি যে কথা পূর্বে বলছি এটা আবার বলছি যে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি ভূখণ্ডের নিরাপত্তার দায়িত্ব, নিরাপত্তা দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব। অতএব আমরা এই দেশের নিরাপত্তার স্বার্থে, স্বাধীনতার স্বার্থে জান দিতে প্রস্তুত, যে কোনো মূল্যে ইনশাল্লাহ। কিন্তু এই দেশের সরকার এবং সেনাবাহিনী দুইটা আমাদের জাতীয় শক্তি, এই শক্তিকে বিভক্ত করে এই দেশকে দুর্বল করার চেষ্টা করলে ইনশাল্লাহ জনগণ মাঠে আবার নামবে, ঐক্যবদ্ধ থাকে রেখে এই দেশ রক্ষা করবে ইনশাল্লাহ। এই বই আমার শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেই সরকারগুলো ক্ষমতায় আসছে, এই বাংলাদেশের মানুষকে সবসময় তাদের বিরুদ্ধে একটি নেগেটিভ প্রচার চালানো হয়েছে, কিন্তু আমাদের কিন্তু একটি নিজস্ব ইতিহাস ঐতিহ্য আছে। আমরা এই দেশের মানুষ, এই জনপদের মানুষ যুগে যুগে সেই সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করেছে। যুগে যুগে আপনার দেখেন এখানে এই দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে আমার এই দেশের যারা সুলতান ছিলেন তারা কিন্তু যুগে যুগে লড়াই করেছেন। এখানে মগ জলদস্যুরা এসে আমাদের এখানে তারা জলদস্যুতা করত, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। এখানে এদেশে ব্রিটিশরা আসে নাই, ব্রিটিশরা ক্ষমতায় আসছে, তারা আসার পর তাদেরকে হটানোর জন্য এদেশের আলেম সমাজ, এদেশের আপামর জনগণ তারা কিন্তু লড়াই সংগ্রাম করেছে। যখন পাকিস্তান আমাদের মুসলিম জাতীয়তার ভিত্তিতে পাকিস্তান একটি রাষ্ট্রে আমরা একত্রিত হলাম, কিন্তু সেই পাকিস্তানও আমাদের সাথে শোষণ নিপীড়ন চালালো। তো এখানে দেখা যাচ্ছে যুগে যুগে আমরা এটাই প্রমাণ করেছি, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এই বাংলাদেশের মানুষ কখনো আপোষ করে না, এবং সেটা আজকের এই প্রোগ্রামও আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের সম্মানিত বিজ্ঞ আলেম সমাজ, আমাদের যারা তরুণ রাজনীতিবিদ যারা আছেন, সবাই কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। এই জন্যই এই সরকার, এই দেশের জনগণ এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তারা একটি শক্ত অবস্থান জানান দিয়েছে। সেই জন্য কিন্তু সরকার দেখা যাচ্ছে একটু তাদের সুর চেঞ্জ করছে। সরকার কিন্তু দেখা যাচ্ছে তাদের মনে হচ্ছে যে তারা অবস্থান থেকে সরে আসছে, কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি। আপনারা দেখেন, আপনারা যদি এই দীর্ঘ ফেসিবাদ বিরোধী লড়াইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 10টা ছেলে আন্দোলন সংগ্রাম করে, তাদের মধ্যে একজন আমরা পুলিশের গুলিতে আহত হয়েছি, ছাত্রলীগের দ্বারা নির্যাতিত হয়েছি, তাও কিন্তু আমরা স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের যে অখণ্ডতার যে বিষয়গুলো সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা কখনো আপোষ করি নাই। আমরা দেখেন সরকার পতনের পরপর একটি ইস্যু নিয়ে আসা হলো আদিবাসী। এই আদিবাসী ইস্যুগুলো কারা নিয়ে আসতেছে, তাদের উদ্দেশ্য কি? আমরা যেখানে বলতেছি সবাই আমরা বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে সবাই ঐক্যবদ্ধভাবে বসবাস করব, সেটার দিকে তারা এখানে যারা ফাটল ধরাতে চায়, যারা বিভাজন সৃষ্টি করতে চায়, তাদেরকেও দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে ভালো ভালো অবস্থান দেওয়া হচ্ছে। সেখানে যারা বাংলাদেশপন্থী তাদের জীবন অনেক ক্ষেত্রে অনেক সময় ঝুঁকিতে থাকে। আজকে এখানে দেখেন চট্টগ্রামে বন্দর দেওয়া হচ্ছে, মানবতার বন্দর দেওয়া হচ্ছে, মানবিক করিডোর দেওয়া হচ্ছে, অথচ এই সিদ্ধান্তগুলো কাদের কাছ থেকে আসতেছে? পশ্চিমাদের কাছ থেকে আসতেছে, বা জাতিসংঘের মাধ্যমে তারা বলা হচ্ছে। অথচ দেখেন গাজাতে হাজার হাজার লাখ লাখ নিরপরাধ নারী শিশুদেরকে হত্যা করা হচ্ছে, সেখানে তাদের মানবতা কোথায়? আজকে আমাদের বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান। বাংলাদেশপন্থী যারা বাংলাদেশকে ওন করে, বাংলাদেশকে ভালোবাসে, তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কে কোন দল করে, কে কোন মতের, কে কার কোন জায়গায় ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মতপার্থক্য যে জায়গাগুলো আছে কোনগুলো, সেগুলোর দিকে ফোকাস না দিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্বের ইস্যুতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর সেই জন্যই মূলত আজকের এই প্রোগ্রাম। আর সেজন্য আমরা স্টুডেন্ট ফর সভারেন্টির ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে, এই পার্বত্য চট্টগ্রামে চলমান যে ষড়যন্ত্র, সেগুলোর বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, যেটা ইতিমধ্যে আব্বাস হুজুর বলেছেন, আমাদের তারেক ভাইরা বলেছেন যে আমাদের দেশ বিক্রির ষড়যন্ত্র চলছে। কিন্তু কারণ আপনি দেখেন আমাদের বিশ্বের এখানে এই যে দেখেন আপনার যে বর্তমানে যে অবস্থাটা, আপনি যদি বিশ্বের প্রেক্ষাপট দেখেন, বৈশ্বিক বাস্তবতার দিকে তাকান, আজকে দেখা যাচ্ছে এই ভূ রাজনীতিতে আমাদের বাংলাদেশ খুবই একটি গুরুত্বপূর্ণ জায়গায়। সেজন্যই বাংলাদেশের যে নেটো বলেন, পশ্চিমা মার্কিনী যারা আছে সাম্রাজ্যবাদী শক্তি, তাদের লক্ষ্য, তাদের টার্গেট কিন্তু নজর কিন্তু এই বাংলাদেশের দিকেও আছে। তো সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশি যারা আছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে এবং ইউনাইটেড ইয়াং ফোর্সের আহ্বায়ক হিসেবে আমি 3টা বিষয় আপনাদের সামনে জাস্ট প্রস্তাবনা তুলে দিতে চাই। একটা হচ্ছে, আমাদের এই দেশে এই যে এই ধরনের বন্দর করিডোর দিতে পারবে না, কেউ দিতে পারবে না, শুধুমাত্র এই সরকার না, পরবর্তীতেও যারা আসবে তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা
কোনো কারণে বাধাগ্রস্ত হয়, কোনো কারণে হুমকির মুখে পড়ে, এ ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তারপর আমার দেখেন এই বাংলাদেশে আমাদের যে একটি বিষয় মনে রাখতে হবে, বাংলাদেশ এখন নিরাপত্তা ঝুঁকিতে অনেক, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে আছে। সেজন্য যারা বাংলাদেশপন্থী, বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের আপামর যুবক যারা আছে, যাদের বয়স 16 বছর হওয়ার পরেই, আমি একজন বিএনসিসির ক্যাডেট হিসেবে, আমি কলেজ লাইফে বিএনসিসি করতাম, বিএনসিসি ক্যাডেট হিসেবে আমি বলতে চাই 16 বছর হওয়ার পরেই বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়েকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। এবং বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে আমি মনে করি যেহেতু সাম্রাজ্যবাদী শক্তিরা আমাদের দিকে নজর আছে, সেহেতু আমাদের এখন পররাষ্ট্রনীতি তথা আমাদের যে সামরিক নীতি, সেই সামরিক নীতি চীন, পাকিস্তান, রাশিয়ামুখী হওয়া দরকার আছে আমাদের। এবং আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থায় আছে, বাংলাদেশের লক্ষ্য যদি পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার দিকে লক্ষ্য না রাখে, তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সামনে হুমকিতে আছে। এবং এই বাংলাদেশের এই মাটি, এই মাটির স্বার্থ রক্ষায় আমাদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হতে হবে। এটাই হচ্ছে আমার আমার দাবি, আমার প্রস্তাবনা। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। করিডোর শব্দটা বর্তমান সরকার আসার পর থেকে আলোচনায় সবচাইতে বেশি আসছে। এখন করিডোর কি সরকারের কোনো এজেন্ডা নিয়ে আসছে কিনা সেটা আমরা জানি না, বা আমরা জনগণকে তাদের ফ্যাসিস্ট সরকারকে এখান থেকে বিদায় করে আমরা কি অ্যাসেটের জায়গায় অ্যাসেট যুদ্ধ করে নিয়ে আসলাম, সেটা এখন লাইবিলিটি সব গভর্নমেন্ট আমাদের কাঁধে হয়ে গেল কিনা সেটাও আমরা বলা দুষ্কর হয়ে গেছে। কারণ করিডোর আমাদের সাথে মায়ানমারের বা তাদের আন্তর্জাতিক রূপরেখা আছে, তো তাদের সেই রূপরেখার বাইরে গিয়ে আমরা তাদেরকে সেখানে খাদ্য বা আনার জন্য যেটাই হোক, জাতিসংঘের মহাসচিব সে বললেন যে আমরা মানবিক করিডোর চাই, সেখানে খাদ্য আসবে। আসলে খাদ্যর জায়গায় খাদ্য আসে না, সেখানে অস্ত্র যায়। পরবর্তীতে দেখা যাবে জান্তা সরকারের সাথে আর আরাকান আর্মির সাথে একটা যুদ্ধ যাচ্ছে, তো সেই যুদ্ধের অংশীদার কিন্তু, যেহেতু আমরা তাদেরকে হেল্প করে এখানে অস্ত্র যদি ঢুকায়, তো সেটার জন্য আমরা এইটার সাফারার 100% এই জাতি হবে, বাংলাদেশ হবে। এটা কিন্তু কোনো স্বাভাবিক বিষয় না। করিডোর প্রথম জাতিসংঘের মহাসচিব বলেছেন, পরবর্তীতে এটা আবার বর্তমান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ফেসিস বলেছেন। করিডোর বলেন, ফেসিস বলেন আর চ্যানেল বলেন, যেটাই হোক না কেন, সেটা রাজনৈতিক দলের সাথে ব্যাপকভাবে আলোচনা করে তারপর জনগণের সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। না হলে এই জাতি যে ছাপার হবে, এই যুদ্ধ করে তো একটা ফেসিস্ট বিদায় করছি, আর পরবর্তীতে ঘাড়ের উপর যেটা চড়ে বসবে সেটা আর এই জাতিতে জাতীয় সত্তাই থাকবে না। সুতরাং আমরা বলতে চাই বর্তমান সরকারকে, এমনিতেই অলরেডি বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমরা লেখালেখি হচ্ছে যে আমরা কি বাঘের মুখ থেকে গিয়ে আবার সিংহের মুখে পড়লাম কিনা, সেটা আপনারা বাস্তবায়ন করতে যাবেন না। এত বড় সিদ্ধান্তর জন্য আপনারা আসেন নাই, আপনাদের জন্য যে সংস্কার সেগুলো করেন। 10 মাসে তো 10 সংস্কারও করতে পারেন নাই, সেটা করেন। আপনারা দিলেন একটা নারীবাদী সংস্কার, সেটা যে দেশের মুসলমানদের 90% মুসলমান বা 80% মুসলমান তাদের বিরুদ্ধে গিয়ে এখন সেই সংস্কার ভঙ্গুর হয়ে গেছে। আপনার সংস্কারের প্রশ্নই আসেন। আপনি আছেন এই সংস্কার করেন, বিচার করেন, সেগুলো নিয়ে নির্বাচন দেন, সেগুলো নিয়ে কাজ করেন। আপনি আসছেন মানবিক করিডোর নিয়ে, আপনি আছেন এই দেশের কি চট্টগ্রাম বন্দরকে, এগুলো সবই একই সূত্র গাথা। সুতরাং এই দেশের জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো সিদ্ধান্ত, শেখ হাসিনাকে তো বের করতে 17 বছর লাগছে, আপনাকে কিন্তু 17 মিনিট সময় লাগবে না। সকলকে আন্তরিক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে। যদি কোনো দেশের জনগণের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, সেখানে আবার বুক পেতে দাঁড়িয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস মাতব্বর ভাইকে, বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। উনি এই মুহূর্তে আমাদের সামনে চমৎকার বক্তব্য রেখে গেলেন।